আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। টিকিট সংকটে মালয়েশিয়া যেতে পারেননি প্রায় ৩০,০০০ কর্মী। সময় বাড়ানোর আবেদন করবে সরকার। দায়ী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। আসছে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট। ঋণের সুদই পরিশোধ করতে হবে ১,২৯,০০০ কোটি টাকা। এবং অর্থনৈতিক অব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বের উচ্চ আয় বৈষম্যের দেশ। মন্তব্য অর্থনীতিবিদদের। আর্থিক সংকটে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ৫ থেকে ৬ লাখ টাকা দিয়েও বিমান টিকিট সংকটে মালয়েশিয়া যেতে পারলেন না প্রায় ৩০,০০০ বাংলাদেশি কর্মী। গতকাল ছিল দেশটিতে বিদেশি কর্মীদের ঢোকার শেষ সময়সীমা, তাই বিমানবন্দরে হাজারো কর্মী। মালয়েশিয়ায় প্রবেশের সময় বাড়াতে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন তারা। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব বলছে, এজেন্সি আর এয়ারলাইন্সগুলোর অতি মুনাফার কারণে এমনটা হয়েছে। মাহবুব কবির চপলের রিপোর্ট। বিমানবন্দরে প্রিয়জনকে হাসি মুখে বিদায় জানাতে এসেছিলেন স্বজনরা, কিন্তু ফিরতে হলো একরাশ হতাশা আর অনিশ্চয়তা নিয়ে। শুক্রবার মধ্যরাত থেকে বিদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। যদিও ঘোষণা আগে ছিল, তারপরও শেষ দিকে কর্মী পাঠাবার তৎপরতা শুরু করে এজেন্সিগুলো। শুরু হয় প্লেনের টিকিট সংকট। লাখ টাকা দিয়েও টিকিট পাননি প্রায় ৩০,০০০ কর্মী। এতে ৭ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারলেন না তারা। আমরা উদ্যোগ নিয়ে আসছি যে আমরা যাবো মালয়েশিয়াতে, এটাই আমাদের স্বপ্ন। ৪ দিন হচ্ছে আসছি। আজকে বললো যে আপনারা এয়ারপোর্টে দাঁড়ান, আমরা আসতেছি, টিকিট আপনাদের ফোনে ফোনে আসবে। অপেক্ষা করছি, ফোন নিয়ে বসে আছি, কখন আসবে। অমুক তারিখে আপনাকে ফ্লাইট, অমুক তারিখে কাগজপত্র আসতেছে, কোনো কাজে যাইয়েন না। এইভাবেই আমরা একটা বছর ৫ লক্ষ টাকা, ৫.৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে দালালের হাতে। আরো কমসে কম ৪ লক্ষ টাকার বাড়ি বসে ঋণ হওয়া হয়েছে। ৫,৫৫,০০০ টাকা দেওয়া হয়েছে। বন্দুক থুইছে, ওই লাভে আনা হয়েছে, বিভিন্ন মানুষের কাছে ধারণা হয়েছে। মানবিক দিক বিবেচনা করে মালয়েশিয়া যাবার সময় বাড়াতে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি ভুক্তভোগীদের। আমার 2 ভরি স্বর্ণ বন্দুক আছে, আমার জমি আছে, আমার একটা গাভী ছিল, গাভী বিক্রি করছি। এখন এই সমস্ত করার পর, টাকা সংগ্রহ করার পর আমি তো এখন স্থির থাকতে পারতেছি না। 2-3 বছর ঘুরে টাকা পয়সা দিয়ে কিচ্ছু করে নাই, অনেক দারিদ্র হয়ে গেছে। যার কারণে যদি কয়েকদিন সময় বাড়ায় প্রত্যেকটা লোকে যাইতে পারবে। এর আগে যারা কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছেছেন তারাও অমানবিক আচরণের শিকার হয়েছেন। নিয়োগকর্তার যোগাযোগ ছাড়া দেশে ফেরত পাঠানোর হুমকিও দেওয়া হয় তাদের। দেশটির সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া ট্যুডের এক প্রতিবেদনে বলা হয়, এসব কর্মী কাজ না পেলে ঋণের চাপে আধুনিক দাসত্বের শিকার হবেন। দায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে শাস্তির পাশাপাশি সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আটাব। ৩০,০০০ টাকার টিকিট ১ লক্ষ বা ১,২০,০০০ টাকাও আমরা জেনেছি যে বিক্রি হয়েছে। এক্ষেত্রে এয়ারলাইন্সগুলোই কিন্তু ভাড়াটা নির্ধারণ করে, এটা দায় এয়ারলাইন্সকে নিতে হবে। পাশাপাশি যদি কোনো এজেন্সি এখানে জড়িত থাকে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে। যদি মালয়েশিয়ান সরকারকে অনুরোধ করে এই সময়সীমাটাকে আরেকটু বাড়িয়ে নেওয়া যায়, সেই উদ্যোগটা নেওয়া উচিত। ৪ বছর বন্ধ থাকার পর ২০২২ সাল থেকে কর্মী নেওয়া শুরু করে মালয়েশিয়া, যা বন্ধ হলো আবারও। প্রবাসী কর্মীদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা, কিন্তু যুদ্ধক্ষেত্রে যেতে তাদের পদে পদে ভোগান্তিতে পড়তে হয়। কর্মীদের নিঃস্ব করে টাকার পাহাড় গড়ে সিন্ডিকেট, তারা থাকে ধরাছোঁয়ার বাইরে, যেন দেখার কেউ নেই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রিক্রুটিং এজেন্সিগুলোর গাফিলতির কারণে কর্মীরা মালয়েশিয়া যেতে পারেননি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তবে যেতে না পারা কর্মীদের পাঠাতে 15 দিন সময় চেয়ে মালয়েশিয়া সরকারের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন জনশক্তি ও শ্রম অভিবাসন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু।
বাংলাদেশ, নেপাল ও ভারত সহ 14টি দেশ থেকে 31 মের মধ্যে কর্মীদের কুয়ালালামপুর পৌঁছানোর বিজ্ঞপ্তি দিয়েছিল মালয়েশিয়া, কিন্তু টিকিট না পাওয়ায় উন্নত জীবনের স্বপ্ন অধরাই থেকে গেল প্রায় 30,000 বাংলাদেশি কর্মীর। সিলেটে এক অনুষ্ঠানে কর্মীদের মালয়েশিয়া যেতে না পারার জন্য প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বাইরাকে দায়ী করেন। তিনি বলেন, সময়মতো কর্মীদের তালিকা দিতে না পারায় এই সমস্যা হয়েছে। আমরা রিক্রুটিং এজেন্টদের যে সংগঠন বাইরা মিটিং করে বলেছি যে তাদের কর্মী প্রেরণে কাদের ভিসা হয়েছে, কাদের ভিসা হয় নাই তারিখ নির্ধারণ করে লিস্ট দেওয়ার জন্য, কিন্তু তারা সেই লিস্ট দিতে পারে না। জনশক্তি ও শ্রম অভিবাসন বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ার চাহিদাপত্র অনুযায়ী কর্মীরা ভিসা পেয়েছেন, তাই এখনো তাদের মালয়েশিয়া যাওয়ার সম্ভাবনা ক্ষীণ নয়। ক্রাইসিসটা গত 7-8-10 দিন থেকে দেখতে পাচ্ছিলাম, তখনই কিন্তু একটা উদ্যোগ নেওয়া দরকার ছিল। তাদের চাহিদাপত্রের উপর তো আমাদের কর্মীরা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী কর্মী বান্ধব, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারেন। আমার কাছে মনে হয় যে এটা বড় কোনো কঠিন কাজ হবে না, অন্ততপক্ষে 15টা দিন সময় বাড়াতে পারে, এবং একই সাথে কত কর্মী হাতে আছে সেই কর্মীর তালিকা যদি সরকারের হাতে পৌঁছানো হয়, তাহলে সেই অনুযায়ী চার্টার ফ্লাইটের ব্যবস্থা করে কর্মীদেরকে প্রেরণ করা আমার মনে হয় অসম্ভবের কিছু নয়। সেক্ষেত্রে দুই দেশের সরকারের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক। আর প্রতিমন্ত্রী জানিয়েছেন, সময়সীমা বাড়াতে ইতিমধ্যে মালয়েশিয়ার সাথে যোগাযোগ করা হয়েছে। $22 বিলিয়ন কিন্তু এখান থেকে এসেছে, এবং আমরা আশা করছি যে আগামী বছর যদি আমরা অতি দক্ষ প্রফেশনালস বেশি করে প্রেরণ করতে পারি, আমরা $30 থেকে $35 বিলিয়ন আমরা আমাদের রিজার্ভে যুক্ত করতে পারবো। তাই আমরা মনে করি যে মালয়েশিয়ার শ্রমবাজার যে বন্ধ হয়ে গিয়েছে, এই ধরনের চিন্তা না করে বাংলাদেশ যাতে দ্রুততম সময়ে আবার এই বাজারটি খুললে স্বল্প অভিবাসন ব্যয় কর্মী প্রেরণ করতে পারে, সে ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই সংকট সৃষ্টি করার পিছনে দায়ী তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে, তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 2022 সালে উন্মুক্ত হওয়ার পর 5 লাখ কর্মী পাঠানোর কোটা পায় বাংলাদেশ। সে থেকে এখন পর্যন্ত 4,70,000 কর্মী গেছেন মালয়েশিয়ায়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এমপি আনার হত্যার মূল মামলা ভারত তদন্ত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে ছাত্রলীগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মূল মাস্টারমাইন্ড শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে ভারত আবেদন করবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। এখনো ধরাছোঁয়ার বাইরে এমপি আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন। তাকে ধরতে বাংলাদেশ সরকারের আদৌ কোনো পরিকল্পনা আছে কিনা তা জানতে চাইলে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র থেকে আসামি আনতে সহযোগিতা করবে ভারত। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে, কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে, যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, কোনো ব্যক্তির দুর্নীতির দায় বাহিনী নেবে না। যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন কক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করা, এবং সেই অনুযায়ী তার বিচার হবে, সেখানে আমাদের কিছু বলার নেই। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। এর আগে TSC-তে প্রথমবারের মতো ছাত্রলীগের মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত আমাদের বঙ্গবন্ধু শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সারা দেশের 1000 জন প্রতিযোগীদের মধ্যে সেরা 10 জনকে নিয়ে সাজানো হয় পুরো আয়োজন। তিনি তার রাজনৈতিক জীবনে 1 যুগেরও বেশি 4682 দিন কারাগারে জীবনযাপন করেন, শুধুমাত্র বাংলার মানুষের কথা ভেবে। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। অপকর্ম আর দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সাবেক পুলিশ প্রধান বেনজিরের দেশত্যাগের ঘটনা প্রমাণ করে তার বিরুদ্ধে সরকারের সব পদক্ষেপ লোক দেখানো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই ঘটনা জনগণের সাথে ক্ষমতাসীনদের প্রতারণার আরেকটি দৃষ্টান্ত। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার পর দলীয়করণ আর দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল আওয়ামী লীগ। জিয়াউর রহমান বিধ্বস্ত দেশ পুনর্গঠন করেন বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, দেশকে রক্ষা করতে আবারও আওয়ামী লীগের বিরুদ্ধে বিজয় অর্জন করতে হবে। বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল 1974 সালে, এটা ম্যান মেড দুর্ভিক্ষ ছিল। সেই সময়ে যে সরকার তার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, যাদের কারণে সেই দুর্ভিক্ষ হয়েছিল। এখন আমাদের যেই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা, তার জন্য আমরা সংগ্রাম করছি। সাবেক পুলিশ প্রধান বেনজিরের দেশত্যাগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তার বিরুদ্ধে সবকিছুই আইওয়াস। ক্ষমতা টেকাতে লক্ষ্য বেনজির তৈরি করেছে আওয়ামী লীগ। বেনজিরকে বললো যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বলালো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। তো সে 4 তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসে চলে গেল, সকলের চোখের নাকৃতি পক্ষ দিয়ে। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে দলের সিনিয়র নেতারা অংশ নেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার বাজেট প্রসঙ্গ। চড়া মূল্যস্ফীতির লাগাম টানতে আসছে সংকোচনমূলক বাজেট। মাত্র 4.62 বাড়িয়ে আগামী অর্থ বছরের বাজেটের আকার ধরা হচ্ছে 7,97,000 কোটি টাকা। নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 5,40,000 কোটি টাকা। দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে 2,57,000 টাকা ঋণ নিয়ে বাজেট ঘাটতি মেটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে 1 লাখ কোটি টাকার বিদেশি ঋণ, বাকি 1,57,000 কোটি টাকা ব্যাংক ও অন্যান্য উৎস থেকে নিতে চায় সরকার। 9 ভাগের বেশি মূল্যস্ফীতি থাকলেও 2024-25 অর্থ বছরে গড়ে 6.5% মধ্যে রাখতে চায় সরকার। একই সঙ্গে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75 ভাগ। সংসদে বাজেট অধিবেশন বসছে বুধবার। নতুন সরকারের প্রথম বাজেটে প্রথমবারের মতো 6 জুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থনৈতিক সংকট কাটাতে কর কাঠামোর সংস্কারের পাশাপাশি কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, বাড়ছে সামাজিক নিরাপত্তার আওতাও। বিশেষ প্রেক্ষাপটের বাজেটে অবশ্যই বিশেষ রকম হওয়ার দরকার আছে, এবং সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে এখন পর্যন্ত আমরা সাপ্লাই সাইড ম্যানেজমেন্টে গুরুত্ব দিচ্ছি, কিন্তু ডিমান্ড সাইড ম্যানেজমেন্টে আমরা গুরুত্ব দিচ্ছি না। এখন একটা যে পরিস্থিতি, তাতে খুব উচ্চ মাত্রায় আমরা আয় বাড়াতে পারবো না, কিন্তু আমাদের সেক্ষেত্রে সুযোগ আছে যাতে ব্যয়টা যাতে আমরা কমিয়ে রাখতে পারি। উচ্চ মূল্যস্ফীতি অব্যাহতভাবে বছর জুড়ে থাকার কারণে, মানুষের প্রকৃত আয় কমার কারণে খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা দুটোই আসলে চ্যালেঞ্জের মধ্যে। বাজেটের অ্যালোকেশনের মাধ্যমে অন্তত অর্থনীতিতে বেসরকারি খাত, সরকারের কার্যক্রম, এগুলো যাতে আগামী দিনে আরো গতি সঞ্চার হয়। আসছে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। সংকুচিত বাজেটেও ঋণ পরিশোধে বরাদ্দ বাড়ছে। 38 ভাগ বেড়ে ঋণের সুদ পরিশোধে 1,29,000 কোটি টাকা বরাদ্দ হতে পারে। চলতি অর্থ বছরে প্রথম 10 মাসে উন্নয়ন সহযোগীদের দেয়া ঋণের সুদ আসল সহ প্রায় 40,000 কোটি টাকারও বেশি অর্থ পরিশোধ করেছে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, আগামী দিনে বিদেশি ঋণ পরিশোধের হার বাড়লেও সক্ষমতা থাকায় ভয়ের কিছু নেই। শরফুল আলমের রিপোর্ট। দেশি বিদেশি ঋণে চলছে দেশের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ। বিভিন্ন সময়ে নিয়ে ঋণের পরিশোধের চাপও বাড়ছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত 10 মাসে বিদেশি ঋণের সুদ আসল সহ পরিশোধের পরিমাণ 281 কোটি 18 লাখ ডলার বা 30,923 কোটি 63 লাখ টাকা।
গত অর্থ বছরের একই সময়ে ঋণ পরিশোধের এই পরিমাণ ছিল 19,248 কোটি টাকা। বছরের ব্যবধানে 11,675 কোটি 4 লাখ টাকা ঋণ পরিশোধ বেড়েছে। ইআরডির তথ্য অনুযায়ী গত 10 মাসে মোট ঋণের মধ্যে আসল 18,297 কোটি টাকা আর বাকি 12,626 কোটি সুদ বাবদ পরিশোধ করেছে সরকার। এ অবস্থায় বাজেটে ঋণ পরিশোধের হার বাড়লেও এ নিয়ে চিন্তার কিছু নেই বলে মনে করেন বিশ্লেষকরা। ব্যবসা বাণিজ্য খাতে, শিল্প খাতে এর একটা প্রভাব আসাটাই স্বাভাবিক। এখন সেটা আমরা পরিষ্কার বুঝতে পারবো মাননীয় অর্থমন্ত্রী বাজেটে কি আনেন তার উপরে। ঋণের পরিমাণটা বাড়বে, তখনই আমার ধারণা সরকার বাধ্য হবেন করের উপরে সেটাকে খানিকটা সমন্বয় করতে। আমাদের দেখতে হবে যে কোন সেক্টরে আমরা বিদেশি বিনিয়োগটা আনবো, কোন সেক্টরে আমরা আনবো না। সেখানে একটা ক্লিয়ার ডিমার্কেশনটা আমার মনে হয় এই বাজেটে আনা উচিত। চলতি অর্থ বছরে উন্নয়ন সহযোগিতার কাছ থেকে 724 কোটি ডলারের ঋণের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 43 ভাগ বেশি। আগামী দিনগুলোতে বিদেশি ঋণ পরিশোধের হার বাড়তে থাকবে। তবে বিদেশি ঋণ নিয়ে বাস্তবায়ন হওয়া প্রকল্প থেকে এরই মধ্যে আয় আসতে শুরু করেছে। চলমান প্রকল্পগুলো দ্রুততার সাথে শেষ করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। পাইপলাইনে যে $50 বিলিয়ন বেশি লোন আটকে আছে, সেটা বরং নতুন করে কেমন করে আমরা প্রজেক্ট করে কিংবা প্রজেক্টটা মনিটর করে ওইখান থেকে লোন নিতে পারি। কারণ এগুলোর রেট অফ ইন্টারেস্ট খুবই কম, 1-2% মধ্যে আমাদের রেট অফ ইন্টারেস্ট। এখনও ফরেন লোনের যে পরিমাণ এবং এটার যে রিপেমেন্ট যেটা করতে হয় জিডিপির রেশিও হিসেবে কিন্তু ফরেন লোন এখনও 20% কাছাকাছি বা কম। আমি মনে করি সঞ্চয়পত্রটা রিভাইভ করা উচিত, ব্যক্তির লোন, কারণ এটার পরিমাণ লম্বা। রেমিটেন্স যতক্ষণ চাঙ্গা থাকবে এই টাকা দিতে আমাদের খুব বেশি অসুবিধা নয়। একই সঙ্গে আমাদের এক্সপোর্ট খাতটাকেও চাঙ্গা রাখতে হবে। উন্নয়ন প্রকল্পের সব কাজ শেষ হলে বিদেশি ঋণ পরিশোধে সমস্যা হবে না বলে মনে করছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আসছে বাজেটে তৈরি পোশাক রফতানির বিপরীতে উৎসে কর 1% থেকে কমিয়ে 0.50% করার দাবি জানিয়েছে পোশাক মালিক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ। এই সুবিধা আগামী 5 বছর কার্যকর রাখলে বর্তমান সংকটেও কিছুটা স্বস্তিতে থাকবে বলে জানায় সংগঠনের সভাপতি SM মান্নান কোচি। রাজধানীতে অর্থনীতি বিটের সাংবাদিকদের সঙ্গে বিজিএমইএ নতুন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় এই দাবি জানান তিনি। এ সময় প্রণোদনার জন্য দেয়া নগদ সহায়তার উপর আয়কর কর্তনের হার 10% থেকে কমিয়ে 5% করার পাশাপাশি পোশাক খাতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবায় ভ্যাট মুক্ত রাখারও দাবি জানানো হয় সভা থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই আমাদের এই যে মহামন্দার সময়, এই বৈষয়িক সংকটে অবশ্যই আমাদেরকে এই দেশের অর্থনীতির স্বার্থে, শিল্পের স্বার্থে, এই শ্রমিকের স্বার্থে অবশ্যই আমরা টিকে থাকবো কিভাবে সেই সিদ্ধান্ত উনি যথাযথ গ্রহণ করবেন। অর্থনৈতিক অব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বের উচ্চ আয় বৈষম্যের দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। ওয়ার্কার্স পার্টি আয়োজিত অর্থনৈতিক বাস্তবতা, সংকট ও উত্তরণ নিয়ে আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, অর্থনৈতিক সংকটের কারণে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। আরও জানাচ্ছেন মুস্তাফিজ রহমান। ডলার সংকট, রিজার্ভের নিম্নমুখী চাপে দেশের অর্থনীতি। এর মাঝে আসন্ন বাজেট নিয়ে চলছে নানা আলোচনা। এসব বিষয় নিয়ে আলোচনার আয়োজন করে ওয়ার্কার্স পার্টি। অনুষ্ঠানে দেশের অর্থনীতির নানামুখী সমস্যার কথা তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম। জানান, প্রভাবশালীদের অর্থ পাচারে চরম আয় বৈষম্যে পরিণত হয়েছে বাংলাদেশ। দুর্নীতি বাংলাদেশের এখনো 1 নম্বর সমস্যা রয়ে গেছে এবং আমাদের অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ডভাবে সরকার দুর্নীতিগ্রস্ত এবং এই দুর্নীতির সাথে মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, ব্যবসায়ী সবাই এর সাথে জড়িত হয়ে আছে। দুর্নীতি ছাড়া এক কদমে এগোনো যাচ্ছে না এবং যার সাথে এখন যুক্ত হয়ে গেছে ওই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা, তারা দেশ থেকে বিদেশে পুঁজি পাচার করে দিচ্ছে। গত 3 বছরে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং এই বছর ঋণ পরিশোধ খাতে যা বাজেটে বরাদ্দ ছিল তার থেকে $1 বিলিয়ন বেশি খরচ হবে। দ্রব্যমূল্য বাড়ার ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেন ওয়ার্কার্স পার্টির নেতারা। আমদানি কমে যাওয়াতে
রাজস্ব কমে যাচ্ছে। ডলার সংকটের কারণে আমরা আমাদের বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারছি না। গোষ্ঠীতান্ত্রিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ এটা দেশের রাজনীতির ক্ষেত্রে অস্থিতিশীলতা কেবল নয়, সমাজের ক্ষেত্রে অস্থিত করছে। অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেন আলোচকরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কোরবানিতে চোরাই পথে গরু আসা বন্ধ, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তা ও গুঁড়া দুধের শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর সিডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ইমরান হোসেন বলেন, ঘূর্ণিঝড়ে দুর্গত এলাকায় খাদ্য সংকটে অনেক গবাদি পশু অনাহারে রয়েছে, পচা খাদ্য খেয়ে রোগে আক্রান্ত হচ্ছে। এজন্য সরকারের সহায়তা প্রয়োজন। ভারত থেকে অবৈধভাবে গরু মহিষ আসা বন্ধে সরকারকে কঠোর হবার দাবি জানান তিনি। এ সময় প্রাণী সম্পদ অধিদপ্তর খামারিদের পাশে না দাঁড়িয়ে দুগ্ধ প্রক্রিয়াজাত কোম্পানির স্বার্থে কাজ করছে বলেও অভিযোগ করা হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের অন্যতম জনপ্রিয় মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ কিনে 10 লাখ টাকা ক্যাশব্যাক পেলেন বগুড়ার দুপচাঁচে উপজেলার হযরত আলী। ঈদ উপলক্ষে দেশব্যাপী চলমান মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20 এর আওতায় এই সুবিধা পান তিনি। এর আগে মার্সেল ফ্রিজ কিনে একই সুবিধা পেয়েছিলেন ফেনীর গৃহিণী ঝর্ণা বেগম। সান্তাহার রোডের জেকে কলেজ গেট এলাকায় মার্সেল ডিস্ট্রিবিউটর শোরুম সেতু ইলেকট্রনিক্সে আনুষ্ঠানিকভাবে হযরত আলীর হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং জনপ্রিয় অভিনেতা মামনুন হাসান ইমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, চমরুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, মার্সেল নর্থ জোনের ইনচার্জ কুদরতি খোদা সফওয়ান, মার্সেল ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুল ইসলাম রেজা, ব্র্যান্ড ম্যানেজার মুসাফিজুর রহমান সহ আরও অনেকে। এবারে আন্তর্জাতিক সংবাদ। সপ্তম দফার ভোট নেওয়ার মধ্য দিয়ে শেষ হল ভারতের 18তম লোকসভা নির্বাচন। স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, একটানা চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। শেষ দফায় 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 57টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে বিহারের 8টি, ঝাড়খণ্ডের 3টি, ওড়িশার 6টি, উত্তরপ্রদেশের 13টি, পশ্চিমবঙ্গের 9টি ও চণ্ডীগড়ের 1টি আসন। এছাড়া পাঞ্জাব ও হিমাচল প্রদেশের সব আসনেই ভোট অনুষ্ঠিত হয়। যদিও এই দফার নির্বাচনে সবার নজর নরেন্দ্র মোদীর দিকেই। গত 19 এপ্রিল শুরু হয় ভারতের লোকসভা নির্বাচন। আজ সপ্তম ধাপের মধ্য দিয়ে শেষ হল এই নির্বাচনের ভোট গ্রহণ। আসছে 11 থেকে 15 জুন MIT লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ বোর্ডিং স্কুল চেইন হেইলিবারি ভালুকা ও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT। যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত MITর এডারটন সেন্টারের সহযোগিতায় ময়মনসিংহের ভালুকায় হেইলিবারি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। এ বিষয়ে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন গ্রেডি জানান, MITর 4 জন ফ্যাকাল্টি মেম্বার সহ 6 জন গ্র্যাজুয়েটের তত্ত্বাবধানে কনফারেন্সে অংশ নেবার কথা রয়েছে। বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যের 11 থেকে 14 বছর বয়সী 100 জন শিক্ষার্থীর। আয়োজনে থাকবে আন্ডার ওয়াটার রোবোটিক্স, AI পাওয়ার্ড হুইলচেয়ার এবং হ্যান্ড হেল্ড পলিউশন ম্যাপিং ডিভাইস সহ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমের সাথে পরিচিত হওয়া। গ্রাম আদালতের বিচার কাজ সঠিকভাবে পরিচালিত হলে দেশের GDP বাড়বে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। রাজধানীর NLLG-তে এক কর্মশালায় তিনি কথা বলেন। জনপ্রতিনিধি এবং সরকারি কর্মচারীরা একসাথে কাজ করে মাথায় পিছু আয় $7,000 উন্নীত করা সম্ভব উল্লেখ করে মন্ত্রী বলেন, এই লক্ষ্য অর্জনে তৃণমূল পর্যায়ের মানুষদের কাজে লাগাতে হবে। দুদিনব্যাপী কর্মশালায় 5 ক্যাটাগরিতে 16 জেলায় 80 জন সরকারি কর্মকর্তা অংশ নিয়েছেন। আমাদের মূল ফান্ডামেন্টাল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো যে আমরা সমস্যার সমাধান করব, মানুষের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করব। আর সম্প্রীতি সৃষ্টি করলে তারা অনেক বেশি প্রোডাক্টিভ হবে অ্যান্ড দে উইল কন্ট্রিবিউট লট অফ থিং হুইচ উইল কাম
to fulfill the aspiration of the common people. টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। অপেক্ষার পালা শেষ, রাত পোহালেই শুরু ধুমধুমার 4 ছক্কার টি-20 বিশ্বকাপ। বিশ্বকাপের নবম আসরটি যৌথভাবে আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। রোববার ভোরে ডালাসে ক্রিকেট যজ্ঞের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। 29 জুন বার্বাডোজের ফাইনাল দিয়ে পর্দা নামবে টি-20 বিশ্ব আসরের। আরও জানাচ্ছেন পরাগ আরমান। এই কাপটি জেতার জন্যই 20টি দল লড়াই করবে টানা 1 মাস জুড়ে। 5টি করে দল 4 গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের সেরা 2টি করে দল খেলবে সুপার 8 পর্বে। সেখান থেকে 4টি দল সেমিফাইনাল এবং সেরা 2 দল খেলবে ফাইনালে। আয়োজক যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য বেশ, ফলে যুক্তরাষ্ট্রে 1 জুন বিশ্বকাপের পর্দা উঠলেও বাংলাদেশে শুরু হবে 2 জুন। এবারের বিশ্বকাপে গ্রুপ অফ ডেথ খ্যাত ডি গ্রুপে বাংলাদেশের সাথে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। যুক্তরাষ্ট্রের 3টি এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 6টি, মোট 9টি ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ আসর। এবারের টি-20 বিশ্বকাপে মোট 55টি ম্যাচের 16টি হবে যুক্তরাষ্ট্রে, বাকি 39টি ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষ হতে হবে 3 ঘন্টা 10 মিনিটের মধ্যে। একটা ইনিংস শেষ করার সময় 1 ঘন্টা 25 মিনিট, সঙ্গে থাকছে 20 মিনিটের বিরতি। অন্যদিকে বৃষ্টির কারণে বিঘ্ন সৃষ্টি হলে ফলাফলের জন্য প্রতিটি দলকে ন্যূনতম 5 ওভার করে খেলতে হবে। তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য সেটি হবে 10 ওভার। রাতের শেষে দিনের আলো ফুটে ওঠার সাথে সাথেই সময়ের সেরা সব প্রতিভাবান খেলোয়াড়দের ব্যাট বলের ঝনঝনানি আর 4 ছক্কার ফুলঝুরিতে মেতে উঠবে বিশ্ব। তবে শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে কার মাথায়, সে অপেক্ষায় এখন ক্রিকেট বিশ্ব। পরাগ আরমান, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপের নবম আসর শুরুর আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এদিকে দলের সেরা তারকা বিরাট কোহলিকে ছাড়াই নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে ভারত। বিশ্বকাপ শুরুর আগে সতেজ থাকতেই প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। টিকিট সংকটে মালয়েশিয়া যেতে পারেননি প্রায় 30,000 কর্মী। সময় বাড়ানোর আবেদন করবে সরকার। দায়ী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। আসছে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। ঋণের সুদই পরিশোধ করতে হবে 1,29,000 কোটি টাকা। এবং অর্থনৈতিক অব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বের উচ্চ আয় বৈষম্যের দেশ, মন্তব্য অর্থনীতিবিদদের। আর্থিক সংকটে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।